আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। উপদেষ্টা পরিষদে সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন, বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় বাংলাদেশ, বন্দি বিনিময় চুক্তিতে পাঠানোর সময় উল্লেখ নেই মন্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে ২১,০০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে তথ্য চেয়ে দুদকের চিঠি, পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনর্তদন্ত শুরু। কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৭ বছর কারাভোগ। এবং দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা চায় না বলে বিশিষ্টজনদের দাবি, দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ার পরামর্শ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। এদেশের সবাই এক পরিবার উল্লেখ করে সবাইকে একত্রে বসবাস করার স্বপ্নের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেছেন, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ শব্দগুলো এদেশে উচ্চারিত হোক তা কখনোই তিনি চান না। শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক ধর্মে যে শান্তির বাণী আছে তা নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলেই বিভেদ দূর হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ অন্যান্য উপদেষ্টা ও খ্রিস্টীয় ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ২.৫ কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান ধর্মীয় নেতারা। সেই সময় প্রধান উপদেষ্টাকে একটি বাইবেল উপহার দেওয়া হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে কাকরাইলের আর্চ বিশপের হাউস পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় তিনি খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভ বড়দিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের গর্ব। দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপনে অন্য সব সম্প্রদায়ের মানুষ আন্তরিকতার সাথে সহযোগিতা করবে এবং উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে। আজকে এই বিশেষ দিনে আবার খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ গণমাধ্যমের স্বাধীনতাকে কোনোভাবে ক্ষুণ্ণ করবে না, বরং সুরক্ষা দেবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সুপারনিউমারি পদোন্নতি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। চকর মালিথার রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সম্পর্কে জানাতে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন এবং যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তা ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদিত হয়েছে। সাংবাদিকরা জানতে চান সাইবার সুরক্ষা অধ্যাদেশের খুঁটিনাটি। এই যে নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক এট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে
সংকুচিত করবে না। গত সরকারের অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে আমরা খুবই টপ প্রায়োরিটিতে, এটা আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন অপরাধ সংক্রান্ত রিপোর্টে সঠিক পরিসংখ্যান দেওয়ার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, স্বাভাবিক সময় অপেক্ষার পর তাগিদপত্র দেবে ঢাকা। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে কোনো সময়কাল উল্লেখ নেই বলে জানান মুখপাত্র। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাম্প্রতিক ইস্যুগুলো তুলে ধরার পর প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। প্রশ্নোত্তর পর্বে ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির প্রসঙ্গ। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে, যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। আপনি যদি কোনো একটা চুক্তি নেগোশিয়েট করেন, সেই চুক্তির জন্য বিভিন্ন উত্তর প্রতি উত্তর বিভিন্ন পর্যায়ে হতে থাকে। এটা বছর পার হয়ে যায়, অনেক বছর পার হয়ে যায়। এটা যতটুকু সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। বাংলাদেশের সাম্প্রতিক হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে মন্ত্রণালয় সহযোগিতা করছে বলেও জানান তিনি। কোন এনটিটির কাছ থেকে আমাদের তথ্য পাওয়া এখনো বাকি আছে, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব। এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। আরও 4 লাখ রোহিঙ্গা রাখাইনে অপেক্ষা করছে উল্লেখ করে মুখপাত্র বলেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত নিরাপত্তায় সতর্ক আছে বিজিবি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে 8 প্রকল্পে 21,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্ত শুরু করেছে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সহ কয়েকজন মন্ত্রী, এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্ট রোকসানা আমিনের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ 8 প্রকল্প বাস্তবায়নের আড়ালে 21,000 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রকল্পের সবশেষ অবস্থা সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। এ নিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন ছিল দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালকের কাছে। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন, এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। দুপক্ষকে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য, রাজশাহী 5 আসনের সাবেক এমপি ডাক্তার মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট স্বপন ভট্টাচার্য সাবেক প্রতিমন্ত্রী কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 65টি ব্যাংক হিসাবে 43 কোটি টাকা লেনদেনে সাবেক সচিব ইসমাইল হোসেনের সম্পৃক্ততা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। উচ্চ আদালতের ন্যায় বিচার পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। কারাগার থেকে সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান আব্দুস সালাম পিন্টু। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন সেখানে। শ্রদ্ধা নিবেদন শেষে স্মরণ করেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্র জনতাকে। যে সমস্ত ছাত্ররা বাংলাদেশের জন্য, এই জাতির জন্য, আমাদের জন্য, জনগণের জন্য প্রাণ দিয়েছে, তাদের বিদেহী হত্যার মাগফিরাত করছি। গত 17 বছরে তার উপর চলা নির্যাতনের বর্ণনা দেন আব্দুস সালাম পিন্টু। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। আমার মা মৃত্যুবরণ করলো, সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। বিগত 4 বছর 6 মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই। বিএনপি নেতারা বলেন, জনগণের উপর নির্যাতন করে কেউ টিকে থাকতে পারে না, এটাই ঐতিহাসিক সত্য। আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, গলিপথ, মেঠোপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য, তিনি আজকে পালিয়ে গেছে। কি দুর্ভাগ্য যে একজন আইনজ্ঞ, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, তার বিরুদ্ধে জঙ্গির মামলা দেওয়া হয়েছে। একটা ফ্যাসিস্ট সরকার এমনই করে, কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা পালিয়ে যায় আর সালাম পিন্টুর মতো মানুষরা মুক্ত হয়। একই সময় কারাগার থেকে বেরিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেফতারের সাথে সাথে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, তাকে আনা হলে গণহত্যার বিচার প্রক্রিয়া সহজ হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া এলাকায় সাজ্জাদ ও সুজয় সহ 6 জনকে হত্যা করে ভ্যানে তুলে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশনায় ওই অপরাধ সংঘটিত হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তারা। স্থানীয় নেতাকর্মীদের নাম নেই কেন আদালতের এমন প্রশ্নের উত্তরে প্রসিকিউশন জানায়, তদন্তে নাম আসলে তাদের বিরুদ্ধে আবেদন করা হবে। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে 10ই নভেম্বর রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেওয়ার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। 111-এর মতো অন্তর্বর্তী সরকারও ফেল করুক, দেশের মানুষ এটা চায় না, কিন্তু দিনে দিনে সেই শঙ্কা সত্যি হতে চলেছে। জনপ্রশাসন সংস্কার নিয়ে এক আলোচনায় এমন কথা বলেছেন বিশিষ্টজনেরা। সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ারও পরামর্শ দেন তারা। রিজভি নিয়াজের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে সিডডপ মিলনায়তনে আলোচনা। অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রাধিকার নিয়ে ধারাবাহিক আলোচনায় এবারের বিষয় ছিল জনপ্রশাসন। কিছু কোঠারির স্বার্থে কাজ করার পরিবর্তে তাদের জনগণের স্বার্থে সত্যিকারের জনপ্রশাসন হয়ে ওঠা দরকার।
কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে উঠনি। আজকে এই যে গত কয়েকদিনে যে সকল আমরা আন্দোলন দেখছি, যে সকল প্রতিবাদ দেখছি, এগুলো কি জনস্বার্থে নাকি কোটারি স্বার্থে? 111 মোটামুটি ফেল করেছিল। দিল্লুর ভাই আছেন, আপনারা শেষ পর্যন্ত একটা নির্বাচন দিয়ে কয়েকদিন তো পালিয়ে গিয়েছিল, সুলতানা কামাল সহ। ফখরুদ্দিন মঈনুদ্দিন পালিয়ে গেছে, থাকতে পারল না। তা আমরা তো চাই না যে নোবেল লরিয়েট বিশ্বনন্দিত মানুষ তিনিও পালিয়ে যান। আমি চাই এই সরকার সফল হোক, কিন্তু যা সিস্টেম দেখতে পাচ্ছি চারিদিকে, আমি আশঙ্কায় আছি আর কি যে 111 মতো এটাও ফেল করে যায় কিনা। আমরা এই পরিস্থিতি চাই না যে সকালে সুকান্ত বিকালে রবীন্দ্রনাথ। সকালে সুকান্ত এই জন্যই যে আমি যখন একটা বিপ্লব বা কোনো কিছু থেকে এসে বলি আমি এই করবো সেই করবো, কত কিছু সরাবো, জঞ্জাল, শিশুকে নিরাপদ করে যাবো, সব কিছু বলি। তারপর বিকেলবেলা রবীন্দ্রনাথ তার মৃত্যুর আগে সর্বশেষ আগে যে কবিতাটা লিখেছেন তাতে লিখেছিলেন, আমার হাতে ছিল না বিধাতার ভার। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে শক্ত হাতে জনপ্রশাসন সংস্কারের সুযোগ মিস করেছে বলে মন্তব্য করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। কারণ আমি যা দেখছি, বাংলাদেশে কিছু সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু জুলাই আগস্টের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়ন হবে কিনা ওটা কিন্তু আপ ইন দি এয়ার, ওটা নিশ্চিত বলা যাচ্ছে না। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচকরা বলেন, হাজারো মানুষের জীবনের বিনিময়ে দেশ গড়ার সুযোগ হেলায় হারালে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানি। আরো বেশি উদ্বেগের বিষয়। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 61 বছরে পা রাখতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন। 1964 সালের 25শে ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র উদ্বোধন করা হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র বাংলাদেশ টেলিভিশন নামে পরিবর্তন করা হয়। সেই থেকে বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাম। বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘ পথ চলায় সবসময় বিশেষ আয়োজন করে চ্যানেল আই। এবারও তার ব্যতিক্রম নয়। এবছরও 25শে ডিসেম্বর সকাল 7:30 চ্যানেল আইতে প্রচার হবে 6 দশকে প্রথম বাংলা টিভি শিরোনামে বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ব্যক্তিরা। যাচ্ছি পরের সংবাদে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে সংস্কারে বাধা সৃষ্টি করছে। দিনাজপুরের কাহারুলে দুস্থদের শীত বস্ত্র বিতরণ এবং উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি জানান, সংস্কার এজেন্ডার উপর নির্ভর করছে আগামী নির্বাচন। আসিফ মাহমুদ বলেন, ছাত্র জনতার এক দফা আন্দোলন ছিল ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। সেই এক দফা পুরোপুরি বাস্তবায়নে সরকার কাজ করছে। সেই সময় দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম ও অন্যরা উপস্থিত ছিলেন। এই সংস্কারের এজেন্ডা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে আমরা সেই রিপোর্ট অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা করব। তবে নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় 4 নিরাপত্তা কর্মী নিহত। যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে দাবি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বান্দরবান সীমান্তে 270 কিলোমিটার এলাকা এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সেখানে চলছে সংঘাত। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের চলাফেরা না করতে সতর্ক করা হয়েছে। চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বান্দরবানের নাইখারছড়ি উপজেলায় মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে 71 কিলোমিটার। এর মধ্যে প্রায় 36.5 কিলোমিটার এলাকা পাহারায় রয়েছে বিজিবি। ওপারে মিয়ানমারের ক্যাম্পগুলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এ অবস্থায় চোরাকারবারি ও দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় তাদের দমনে টহল জোরদার করেছে বিজিবি। নতুন 6টি অস্থায়ী পোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্ত সড়কে দিনরাত চলছে এপিসির টহল। চৌকস নেতৃত্ব, তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি। আমরাও সতর্কভাবে রয়েছি। এই মানব পাচার আমাদের জন্য হুমকির ব্যাপার হয়েছে, এটা যে কোনো মূল্যেই ঠেকানো আমরা মনে করি এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। নাইখারছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করেছে বিজিবি। জনগণ এবং আরো প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরো কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায় তাহলে ধরেন আরো অনেক অংশ কমে আসবে। আমাদের এখানে বর্ডারের ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির 11 ব্যাটালিয়ন এবং 34 ব্যাটালিয়ন এখানে আছে। তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয়দের প্রচেষ্টা অব্যাহত থাকলে সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ পুরোপুরি রোধ করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় 4 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এ নিয়ে 24 ঘন্টায় মৃতের সংখ্যা 26 জনে দাঁড়িয়েছে। অবরুদ্ধ ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য নিয়ে আসা ত্রাণ পণ্যের গাড়িতে হামলায় নিন্দার ঝড় উঠেছে। কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে 20 জন রোগী এবং হাসপাতাল কর্মী আহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে ইসরায়েলের পার্লামেন্টে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কতদিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি সে বিষয়ে কিছু জানাননি তিনি। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে বোমা হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেনের জন্মোৎসব উদযাপিত হয়েছে। রাজধানীর কবি নজরুল ইনস্টিটিউটে এই আয়োজনে দেশ বরেণ্য শিল্পীরা উপস্থিত ছিলেন। সুলতানা হিমু রিপোর্ট। নজরুল সঙ্গীত চর্চা ও জগতে অনন্য এক নাম প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন। গল্প আর গানে তাকে স্মরণ করে অনুষ্ঠিত হলো তার জন্মোৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কবি নজরুল ইনস্টিটিউটের বুলবুল প্রশিক্ষণ কক্ষে শিল্পী খালিদ হোসেনের জন্মোৎসব উদযাপন নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিল্পীর গায়ক জীবন নিয়ে কথা বলেন তার পরিবার পরিজন। পদকে শুধু উনি শেষ নন, উনি যে আজও আমাদের মধ্যে এমন ভাবে রয়ে গেছেন। উনি কিন্তু আরেকটি কাজ করতেন, সেটি হলো যার যা সৌন্দর্য তাকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ভাবে প্রশংসা করতেন। যদি বাবা 6টার সময় কোনো প্রোগ্রাম থাকতো আমি দেখতে 4টের সময় উঠেও ওই 1 ঘন্টা উনি টাইম রেয়াজের জন্য উনি রেখেছেন। অসুস্থ হয়ে গেছেন, রেয়াজ উনি কখনো বাদ দেননি। শিল্পী হওয়ার একটা প্রধান উপাদান যেটা উনি সবসময় মেনটেন করেছেন। কবি নজরুল ইনস্টিটিউটের এই আয়োজনে উপস্থিত ছিলেন তার ভক্তরাও। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। চট্টগ্রাম অঞ্চলে প্রতিকূল আবহাওয়া এবং খরা ও লবণ সহিষ্ণু উচ্চ ফলনশীল কৃষি পণ্যের জাত উদ্ভাবনে ব্যাপক গবেষণা চালাচ্ছে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা নোয়াখালী উপকেন্দ্র। ইতিমধ্যে এই অঞ্চলের উপযোগী 35টি ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে বলে জানান গবেষক এবং বিজ্ঞানীরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। কৃষকের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গবেষণা চালিয়ে আসছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এর চট্টগ্রাম আঞ্চলিক উপকেন্দ্র ইতিমধ্যে লবণ সহিষ্ণু উচ্চ ফলনশীল বিনা ধান 8 ও 10, খরা সহিষ্ণু বিনা ধান 19 ও 21, বিনা চীনাবাদাম 6 ও 8, বিনা সয়াবিন 5, 6 ও 7 এবং বিনা লেবু 135টি জাত উদ্ভাবন করেছে। বিনা ভিলেজ স্থাপন করা হয়েছে। এখানে আমরা কৃষকদের জন্য আমাদের যে লাভজনক প্রযুক্তি সেগুলো দেয়া হয়। সবচেয়ে প্রথম যে কাজটা করতে হবে কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার এনশিওর করতে হবে। আমরা এখান থেকে অনেক তথ্য কালেকশন করব যেটা আমাদের গবেষণা কাজে লাগবে। এখানকার উদ্ভাবিত
কৃষি পণ্যের জাত সম্প্রসারণে চট্টগ্রামে আয়োজন করা হয় তেল ও ডাল ফসলের অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা। কৃষি কর্মকর্তা, গবেষক, বিজ্ঞানী, এনজিও কর্মী ও চাষিরা এতে অংশ নেন। এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় ৩৫০০ টন বীজ কৃষকের মাধ্যমেই উৎপাদন করব এবং ডিএর সহায়তায় কিন্তু কৃষকের মাঝেই বিতরণ করব। বিনা কিন্তু কাজটা শুরু করছে অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক পরে, এই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলা জাত সম্প্রসারিত হয়েছে। আশা করি এটা আস্তে আস্তে আরও বাড়বে। লবণাক্ততা সহিষ্ণু জাত রয়েছে, সেক্ষেত্রে আমাদের খরা সহিষ্ণু জাত রয়েছে, সেখানে আমাদের হাই টেম্পারেচার টলারেন্ট যেটা এরকম জাত রয়েছে, যে জাতগুলো এই এলাকার জন্য উপযোগী। গবেষক ও বিজ্ঞানীদের আশা বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ফসলের সম্প্রসারণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। ঝিনাইদহে নবগঙ্গা নদীর তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোপিত শতবর্ষী ৩০টি দেবদারু গাছ। জরাজীর্ণ পড়ে আছে বঙ্কিমের স্মৃতি বিজড়িত বাংলো। বর্তমান প্রজন্মের অনেকেই জানে না এসব ইতিহাস ঐতিহ্যের কথা। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে বঙ্কিমের অবদান পরবর্তী প্রজন্মকে জানাতে দেবদারু গাছগুলো সংরক্ষণের দাবি স্থানীয়দের। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঝিনাইদহ শহরের বুক চিরে বয়ে গেছে নবগঙ্গা নদী। একসময় খরস্রোতা থাকলেও দখল দূষণ আর ভরাটে মৃতপ্রায় নদীটি। সেই নদীর পাশেই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শত বছরের দেবদারু গাছ। গাছগুলো ঘিরে তৈরি করা হয়েছে পৌর ইকো পার্ক। প্রতিদিন শত শত মানুষ এখানে বেড়াতে আসলেও বেশিরভাগই জানেন না গাছগুলো রোপণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে মূলত সবথেকে বেশি সুন্দর এই গাছগুলো, মানে এরকম গাছ শহরে আশেপাশে খুব একটা দেখা যায় না। কেউ সঠিকভাবে বলতে পারে না যে এই গাছগুলো কে রোপণ করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা সুন্দরভাবে লেখা দরকার ছিল, আগামী প্রজন্ম তাহলে এটা বিষয়ে জানতে পারত। 1885 সালে ঝিনাইদহে মহকুমা প্রশাসক ছিলেন বঙ্কিমচন্দ্র। নবগঙ্গা নদীর তীরে যেই ভবনে বসে তিনি দাপ্তরিক কাজ করতেন সেটিও এখন জরাজীর্ণ। শত বছরের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। এই ঝিনেদাকে তার স্মৃতিচরণ বিচারণ হিসেবে রাখার জন্য উনি এই গাছগুলো ওই সময় উনি বপন করছিলেন। দেবদারু গাছগুলো সংরক্ষণ সহ জীববৈচিত্র্য রক্ষায় নানা পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। পুরো এলাকাটাকে আমরা ভবিষ্যতে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত রাখা যায় এবং এই গাছগুলোকে আমরা যাতে পরিচর্যার মধ্যে এবং এই গাছের যাতে কোনোভাবে ক্ষতি না হয় তার জন্য যা যা করণীয় আমাদের দিক থেকে সকল কিছু করা হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ৩০টি শতবর্ষী দেবদারু গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। পদ্মা সেতু দিয়ে ঢাকা খুলনা বেনাপোল রুটে দ্রুতগতির ট্রেন চলাচল শুরু। রেলওয়েকে বাণিজ্যিক বিবেচনায় ব্যয় কমানোর পরামর্শ। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। পদ্মা সেতু হয়ে রেলপথে ঢাকা খুলনা বেনাপোল রুটে আরও একটি নতুন ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে খুলনা বেনাপোলের মানুষ প্রতিদিনই পদ্মা সেতু দিয়ে ট্রেনে ঢাকায় যাতায়াত করতে পারবেন। কমলাপুরে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপালী বাংলা ট্রেন সার্ভিস উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। খুলনা থেকে দানিয়েল সুজিত বোসের পাঠানো তথ্য ভিডিও চিত্রের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশের। পদ্মা সেতু হয়ে রেলপথে ঢাকা খুলনা বেনাপোল রুটে আরও একটি নতুন ট্রেন চলাচল শুরু হলো। খুলনা থেকে ভোরে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর পৌঁছায় নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর। খুলনার স্টেশন ছেড়ে নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় যাতায়াত করবে এই ট্রেন। পরে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 650 যাত্রী নিয়ে রূপসী বাংলা নামে আবার বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়।
স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নতুন ট্রেন যোগ হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। 3-3.5 ঘন্টায় আমরা বেনাপোল পৌঁছাতে পারবো, এটা আসলে আমাদের জন্য একটা সুখবর। প্রথম দিন বিভিন্ন জায়গায় একটু স্টপেজ ছিল, বা আমাদের জন্য একটা ভালো এটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে। মেট্রো হওয়ার পরে আমরা আধা ঘন্টায় মিরপুর থেকে এখানে চলে আসতে পেরেছি এবং তারপর জাস্ট 2 ঘন্টায় আমরা এখান থেকে নড়াইলে পৌঁছে যেতে পারছি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে। নতুন ট্রেন চলাচল উদ্বোধন করে রেলওয়েকে বাণিজ্যিক বিবেচনায় ব্যয় কমানোর পরামর্শ দেন রেলওয়ে উপদেষ্টা। ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকি আর কত দেয়া যাবে, তো এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখার কথা বলেন চীনের রাষ্ট্রদূত। ঢাকা খুলনা ট্রেন ভাড়া সর্বনিম্ন 445 টাকা এবং সর্বোচ্চ 1330 টাকা নির্ধারণ করা হয়েছে, যা সুন্দরবন ও চিত্রা ট্রেনের চেয়েও কম। বঙ্গবন্ধু সেতু দিয়ে খুলনায় যে ট্রেন চলে সেটা আগের মতোই চলাচল করবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদীর মাঝির বাজার এলাকায় জাহাজ থেকে উদ্ধার করা 7 মরদেহের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। তাদের সবাই জাহাজের কর্মী। এই ঘটনায় দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে 26শে ডিসেম্বর রাত 12টা থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন নৌ শ্রমিকরা। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মেঘনা নদীতে থামানো অবস্থায় থাকা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের জাহাজ আল বাখেরা থেকে মৃত অবস্থায় উদ্ধার ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার হাসিবুল, আজিজুল ও মাজিদুল ইসলাম। নিহত একজনের নাম জানা যায়নি। আহত ব্যক্তির নাম জুয়েল। হতাহতদের বাড়ি ফরিদপুর ও নড়াইলে। ঘটনা তদন্তে কাজ করছে সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম। এখন পর্যন্ত কোনো আটক নেই, তবে আমরা সম্ভাব্য কিছু নাম্বার পেয়েছি, যে নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতেছি। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন নিহতদের স্বজনরা। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার চান তারা। সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতি না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা আমি সুস্থ তদন্ত আপনাদের কাছে বিচার চাচ্ছি। ঘটনার প্রতিবাদে চাঁদপুর লঞ্চঘাটে নৌথানার সামনে নৌযান শ্রমিকরা বিক্ষোভ করেছেন। দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। না হলে 26 ডিসেম্বর রাত 12টা থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন নৌ শ্রমিকরা। আমদানিকারক তাদের স্কোপ দিয়েছে 2 বা 4 জন, তাহলে বাকি লোকগুলো গেল কোথায়? তাহলে প্রশাসন প্লাস সরকারের সুদৃষ্টি কামনা করছি, ওই লোকগুলো কোথায় গেল? আল বাখেরা রোববার সকাল 8টায় চট্টগ্রাম ছেড়ে আসার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মুগনি নামে আরেকটি জাহাজ ঘটনাস্থলে অতিক্রম করার সময় বাখেরা জাহাজের আরোহীদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে 999-এ কল করে। সোমবার দুপুরে মাঝির বাজার এলাকা থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ। রাজীব আহমেদ, চ্যানেল আই। 2018 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করা দলটির জন্য একটি ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র মাহি বি চৌধুরী। বাড়িধারায় দলের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহি বি চৌধুরী বলেন, বিকল্পধারা বাংলাদেশ দলীয় আদর্শের সঙ্গে সমঝোতা করে মহাজোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জনগণের কাছে ভুল পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। 2024-এর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মাহি আরও বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ ছিল বিকল্পধারার আদর্শে ফেরার পদক্ষেপ। 2018 সালে দলীয় আদর্শের সাথে সমঝোতা করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, 26 থেকে 29 ডিসেম্বর অনুষ্ঠেয় এই ছায়া সংসদে দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,500-এরও বেশি প্রতিনিধি যোগ দেবে। সম্মেলনের চূড়ান্ত পর্ব হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান মার্জিয়া ই জান্নাত, প্রতিষ্ঠাতা এবং সভাপতি রেজওয়ান রশিদ জিদান, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান নাবিলা, কর্পোরেট বিষয়ক উপপ্রধান ইলহান আরেফিন ওশেন উপস্থিত ছিলেন। হেলদি ভিলেজ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রথম হেলদি ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেল পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন।
নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় ম্যাক্স ফাউন্ডেশন ও রাইট টু গ্রো কনসোর্টিয়ামের সহযোগী সংগঠনমূলক হেলদি ভিলেজ বা স্বাস্থ্যকর গ্রাম পন্থা অনুসরণ করে ওই ইউনিয়নের 27টি গ্রামের শতকরা 90% পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। পটুয়াখালী জেলার সদর ও গলাচিপা উপজেলার 14টি ইউনিয়নে ম্যাক্স ফাউন্ডেশন ও সহযোগী সংস্থা 2021 থেকে 2025 মেয়াদে রাইট টু গ্রো কর্মসূচি বাস্তবায়ন করছে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। শতভাগ সমর্পিত পেনশন পুনর্স্থাপনের বয়সসীমা 15 বছর থেকে 5 বছর কমিয়ে 10 বছর করা সহ 3 দফা দাবি জানিয়েছে পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সভাপতি নজরুল ইসলাম। সরকারি অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম খান, সহসভাপতি কৃষিবিদ ডক্টর শহীদুল ইসলাম, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সহ শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়ম চালু করা হয়েছে, যার কারণে লক্ষ লক্ষ গণকর্মচারী খুব বিপদে আছে। স্বাভাবিক ধারণা করা হয় যে গণকর্মচারীদের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা সমাজে আছে। গণকর্মচারীদের সবাই ঢেউ গুনে টাকা উপার্জন করে, গণকর্মচারীদের অফিসে সেবা পেতে গেলে টাকা পয়সা দিতে হয়, কিন্তু লক্ষ লক্ষ গণকর্মচারী সেই সুযোগ নাই। কারো কারো হয়তো সেই সুযোগ থাকতে পারে, এবং সেই লক্ষ লক্ষ গণকর্মচারী আজকে খুব বিপদে আছে। এই বিপদের কথাটা আমরা জানাতে এসেছি। শিক্ষা ক্যাডার বাদ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে 15 দফা দাবি জানিয়েছেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষা ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার ষড়যন্ত্র দীর্ঘদিনের। শিক্ষা ক্যাডার বাদ দেওয়ার অপচেষ্টা অন্তর্বর্তী সরকারের ব্যর্থ করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। আগামী 29 ডিসেম্বরের মধ্যে উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা ক্যাডারের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বেতন গ্রেড, পদসোপান, পদসৃজন, পদোন্নতি সহ দপ্তর অধিদপ্তর সমূহের নিয়োগ বিধিমালা, অর্গানোগ্রাম ইত্যাদি বিষয়ে চূড়ান্ত বৈষম্যের শিকার এবং বিগত রাজনৈতিক সরকারগুলো এ সকল বিষয়ে অগ্রগতির ব্যাপারে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। তাই আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত এ সকল বৈষম্য নিরসনের জন্য অনুরোধ করছি। এবারে রয়েছে খেলার খবর। সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন, বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় বাংলাদেশ, বন্দি বিনিময় চুক্তিতে পাঠানোর সময় উল্লেখ নেই মন্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে তথ্য চেয়ে দুদকের চিঠি, পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনর্তদন্ত শুরু। কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 17 বছর কারাভোগ। এবং দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা চায় না বলে বিশিষ্টজনদের দাবি, দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ার পরামর্শ।